আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, হরিজন্টাল এসকেলেশন সামরিক ভাষায় শব্দটা ছোট হলেও এর ব্যাপ্তি অনেকটা বেশি। আঞ্চলিক প্রতিপক্ষকে মোকাবেলার সময় সরাসরি সেই ফ্রন্টে যুদ্ধ না বাড়িয়ে সম্পূর্ণ ভিন্ন একটি ভৌগোলিক অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে এই কৌশল বাস্তবায়ন করা হয়। দেখুন, শত্রুর যে সামরিক শক্তি রয়েছে তাকে বিভিন্ন ভাগে বিভক্ত করে ব্যস্ত রাখাই হলো এই কৌশল। যুক্তরাষ্ট্র একটি বড় শক্তি, যার পৃথিবীব্যাপী বিভিন্ন সামরিক বেসগুলো ছড়িয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে হামলার জন্য মধ্যপ্রাচ্যে সেগুলোকে একত্রিত করার চেষ্টা করছে। এমতো অবস্থায় যদি যুদ্ধটাকে চারোদিকে ছড়িয়ে দেওয়া যায় এবং যুক্তরাষ্ট্রকে চারোদিকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে যুক্তরাষ্ট্র একা হয়ে যাবে। বলতে পারেন চারোদিক থেকে যুক্তরাষ্ট্রকে ঘিরে ফেলা যাবে। আর এই কৌশল বর্তমানে ইরানকে সহযোগিতার জন্য অনেকটা বাস্তবায়ন যেন করছে রাশিয়া। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্য দেখছেন, এটি গতকালকের দৃশ্য। রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন হঠাৎ করেই জাপানের উপকূলের কাছে যে বিতর্কিত কুরিল দ্বীপ রয়েছে সেখানে প্রথমবার সফর করেন। বিশাল সামরিক বাহিনীর সদস্য এবং বিশাল দলবল নিয়ে বিতর্কিত এই যে দ্বীপটি রয়েছে সেখানে পরিদর্শনে যান মিস্টার পুতিন। এই ঘটনা নতুন করে বড় একটি সংঘর্ষের ঝুঁকি এবং তোলপাড় তৈরি করে দিয়েছে। পুতিন রাশিয়ায় বহু বছর ধরে ক্ষমতায় রয়েছেন, তারপরও একবারও বিতর্কিত এই দ্বীপপুঞ্জটিতে কখনোই মিস্টার পুতিন সফর করেননি। মোটামুটি বলতে গেলে রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে এই প্রথমবারের মতো রাশিয়ার শক্তিশালী কোনো প্রেসিডেন্ট এই দ্বীপটি সফর করলেন। বিষয়টিকে কেন্দ্র করে জাপানের পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে যে এটি অগ্রহণযোগ্য। মিস্টার পুতিন এই সফরের মাধ্যমে জাপানের সঙ্গে দ্বীপটিকে কেন্দ্র করে যত ধরনের আলোচনা এবং সমঝোতা ছিল সকল কিছু বাতিল করে দিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন এখন থেকে এখানে শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করা হবে। স্ক্রিনে বর্তমানে আপনারা পূর্ব এশিয়ার দেশগুলোর দৃশ্য দেখছেন। এই হলো চীনের ভূখণ্ড, এই হলো নর্থ কোরিয়া, এই হলো সাউথ কোরিয়া এবং এটি হলো জাপান। জাপানের একেবারে ওপর দিকে এই পুরোটাই হলো রাশিয়া। জাপানের সঙ্গে রাশিয়ার কোনো সরাসরি ভূখণ্ড নেই। তো যদি আপনারা লক্ষ্য করেন, রাশিয়ার এই ভূখণ্ড থেকে এবং জাপানের এই ভূখণ্ড, এই দুইটার মাঝখানে একটা লাইনের মতো আছে, এটি হলো কুরিল আইল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে এই দ্বীপগুলো জাপানেরই অংশ ছিল, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনগুলোতে 1945 সালে সোভিয়েত ইউনিয়ন 4টি দক্ষিণের কুরিল দ্বীপ যথাক্রমে ইতুরাপ, কুনাশারির এবং শিকোটান এবং হাবুমাই এগুলো দখল করে নেয়। জাপান এই 4টি দ্বীপের উপর নিজের সার্বভৌমত্ব দাবি করে। কাগজে কলমে পৃথিবীর সকল দেশের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও জাপান এবং রাশিয়ার মধ্যে শেষ হয়নি। প্রায় 75 বছরের বেশি সময় পার হলেও রাশিয়া এবং জাপান আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করার কোনো চুক্তি স্বাক্ষরিত করেনি। তবে একটা সমঝোতা ছিল যে এই দ্বীপগুলো রাশিয়ার দখলে থাকলেও রাশিয়া এই দ্বীপের ভেতর কোনো সামরিক কর্মকাণ্ড চালাবে না, কোনো মিসাইল স্থাপন করবে না, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিপুল পরিমাণের সামরিক সদস্য এখানে মোতায়েন করবে না। এটা বলতে পারেন একটি সমঝোতা ছিল, যেটি রাশিয়া সম্পূর্ণভাবে উঠিয়ে নিয়ে এখন এখানে বিপুল পরিমাণের সেনা সদস্য এবং সামরিক উপকরণ মোতায়েন করছে। দেখুন, জাপানের যে কুরিল দ্বীপগুলো দাবি করে তার সব থেকে কাছের যে জাপানের মূল ভূখণ্ডের অংশ রয়েছে হোকাইডো, সেটি মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। স্পষ্ট আবহাওয়ায় জাপানের উপকূল থেকেই এই দ্বীপগুলো দৃশ্যমান হয়। এই দ্বীপে রাশিয়ার যে কোনো ভারী সমরাস্ত্রের উপস্থিতি জাপানের একদম দোরগোড়ায় এবং মূল ভূখণ্ড সরাসরি রাশিয়ার অধীনে চলে আসবে। আন্তর্জাতিক রিপোর্ট অনুসারে অলরেডি রাশিয়া পুরনো চুক্তি জাপানের সঙ্গে বাতিল করে এই দ্বীপটির ভেতর S-400 এবং S-300 মোতায়েন করেছে। দেখুন, S-400 এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 500 কিলোমিটারের মধ্যে টার্গেটকে শনাক্ত করতে পারে। মানে এই দ্বীপের ভেতর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি জাপানের মূল ভূখণ্ডের ভেতর যুক্তরাষ্ট্রের যে বেজ রয়েছে এবং সামরিক স্থাপনা রয়েছে মোটামুটি তা সহ ওই অঞ্চলের ভেতর ব্যাপক এলাকা রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে অলরেডি এসে গেছে।
স্ক্রিনে বর্তমানে আপনারা যে রাশিয়ার তৈরিকৃত মিসাইলটির দৃশ্য দেখছেন, এটির নাম হলো K-300P ব্যাসপোনিক পি। এটি রাশিয়ার অত্যন্ত বিপজ্জনক সুপারসোনিক P-800 ওনিক্স মিসাইল। মূলত এটি ব্রাহ্মস মিসাইলের যে আদি মিসাইল রয়েছে এটি কপি করেই ভারত ব্রাহ্মস মিসাইল তৈরি করেছে। এই মিসাইলগুলো 500 কিলোমিটার দূরে যে কোনো বিমানবাহী রণতরী বা যে কোনো ল্যান্ডের ভেতর অ্যাটাক করতে পারে। এই বিতর্কিত কুরিল দ্বীপে রাশিয়া এটি স্থাপন করেছে। আর এর কারণে এখন এই মিসাইল দিয়ে ব্যবস্থাটি জাপানের যে ইতুরূপ, কুশানির, মাতুয়া এবং যে পারোমুসা দ্বীপ রয়েছে এর আশেপাশের পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র জাপানকে সহযোগিতা করতে কোনো যদি বিমানবাহী রণতরী প্রেরণ করে সেগুলোকে ডুবিয়ে দিতে পারে। এছাড়াও এই অঞ্চলের ভেতর রাশিয়া তার অন্যান্য যে K-35 মিসাইল রয়েছে তা মোতায়েন করেছে বিপুল পরিমাণের আর্টিলারি, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং তাদের সেনা সদস্য। মানে জাপানের একেবারে দোরগোড়ায়, জাপানের একেবারে দরজার কাছে বিপুল পরিমাণের সামরিক শক্তি বৃদ্ধি করেছে রাশিয়া। আর এটি যুক্তরাষ্ট্রের জন্য পুরো বিশ্বব্যাপী, বিশেষ করে কোন মিত্রকে রেখে কোন মিত্রকে রক্ষা করবে তার এক জটিল সমীকরণ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রকে যেন চারদিক থেকে ঘিরে ফেলেছে চীন, রাশিয়া এবং ইরানের সামরিক জোট। ইউরোপে ইউক্রেন ক্রাইসিসকে কেন্দ্র করে যুদ্ধ প্রথম থেকেই চলমান ছিল। নতুন করে রাশিয়া পোল্যান্ডের ভেতর মিসাইল হামলা করেছে বা মিসাইল অতর্কিতভাবে ল্যান্ড করেছে, এমন খবরও কিন্তু শোনা যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী অবস্থানগুলো ছিল, ঘাঁটিগুলো ছিল, সেগুলোর অবস্থাও ভালো নয়। ইরানের হামলার কারণে সেখান থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম আগেই ধ্বংস হয়ে গেছে, বাকিগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এখন নতুন করে ইরানের বিরুদ্ধে আরও সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং অস্ত্রশস্ত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র। আর এমতো অবস্থায় মিস্টার পুতিন জাপানের একেবারে দরজার কাছে বা সীমান্তের কাছে কুরিল দ্বীপের ভেতর সফর করে সেখানে তার সামরিক শক্তি এবং মিসাইল বাড়ানোর ঘোষণা দিয়েছেন এবং ব্যাপক ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে জাপানের দোরগোড়ায় যে কোনো সামরিক প্রতিক্রিয়া দেখানোর জন্য। এখানে বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রের যে স্ট্যান্ডার্ড রয়েছে বা তাদের যে নীতি রয়েছে তার অধীনে জাপান সরকার রাশিয়ার উপর ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে কঠোরতম নিষেধাজ্ঞা দিয়েছে এবং বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে কৌশল রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন করে। রিসেন্টলি এই জাপান সামরিক বাজেট বৃদ্ধি করে বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করছে। আর এর প্রেক্ষাপটেও রাশিয়া এই শক্তিশালী সামরিক পদক্ষেপ নিল। এখন যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হয়েছে নতুন ধরনের শঙ্কা। একদিকে উত্তর কোরিয়াই ছিল মাথা ব্যথার কারণ, অপরদিকে রাশিয়া জাপানের একেবারে দোরগোড়ায় কুরিল দ্বীপের কাছে নতুন করে এই বড় সামরিক সরবরাহ তৈরি করলো। এখন যুক্তরাষ্ট্র আসলে কি করবে, পৃথিবীর কোন প্রান্তের মিত্রকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র, সেই বিষয়গুলোই হলো চিন্তার বিষয়। রাশিয়া থেকে ইউরোপের দেশগুলো বা ইউক্রেন যুদ্ধ থেকে ইউরোপের দেশগুলোকে রক্ষা করার জন্য সেদিকে পদক্ষেপ নেবে, নাকি ইসরায়েলকে রক্ষা করার জন্য মধ্যপ্রাচ্যে পদক্ষেপ নেবে? দক্ষিণ কোরিয়া এবং জাপানকে রক্ষা করার জন্য উত্তর কোরিয়াকে কাউন্টার করার জন্য যে কৌশল ছিল, এখন রাশিয়া যুক্ত হয়ে গেছে সেখানে। সুতরাং সেখানেও সামরিক উপস্থিতি না বাড়ালে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো হাত থেকে সরে যেতে পারে, হাত থেকে চলে যেতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্র একটি কঠিন সময় এখন বড় সিদ্ধান্ত নিতে হবে যে তারা প্রকৃতপক্ষে কাকে রেখে কাকে রক্ষা করবে বা কোন দিকে সামরিক শক্তি বৃদ্ধি করবে। দেখার বিষয়ে অত্যন্ত এই চাপের মুখে যুক্তরাষ্ট্র আসলে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।